আহমদ ছফা বলছেন এক সুফিয়া কামাল জিন্নাকে নিয়ে যে পরিমাণ কবিতা লিখছে সঞ্চয় তার চেয়ে বড় হবে। আজকের আলোচনার বিষয় হলো স্বাধীনতা পূর্ব বাংলাদেশের কবিতার গতি প্রকৃতি। এটা দেখে আপনাদের কাছে এই শিরোনাম দেখে মনে হতে পারে পুরনো কালের কবিতা নিয়ে আলোচনা, কবিতার গতি প্রকৃতি নিয়ে আলোচনা, এটা করে লাভ কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ব্যাপারটা আসলে পুরনো না। আমি ব্যক্তিগতভাবে পুরনো বিষয় নিয়ে যখন কথা বলতে যাই তখন বর্তমান ময়তার সাপেক্ষে কথা বলি বা সেভাবে ইতিহাসকে দেখতে পছন্দ করি। ওই পুরনো জিনিসকে যেভাবে আছে সেভাবে বর্ণনা করা, সেভাবে দেখা, এই ধরনটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আমি ইতিহাস নিয়ে কেন আলোচনা করব? ইতিহাস নিয়ে আলোচনা করব আমার বর্তমানে প্রয়োজন ওই আলোচনাটা, এই জন্যে আলোচনা করব। তো আসলেই বর্তমানের প্রয়োজন ছাড়া অতীত নিয়ে আলোচনা করার আমি কোনো কারণ দেখি না। এখন বর্তমানের কোন বিষয় মাথায় রেখে আমরা অতীতের এই বিষয় নিয়ে কথা বলতেছি সেটা নিয়ে একটু আগে কথা বলা দরকার। আপনাদের কাছে মনে হতে পারে একটু ভূমিকা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ভূমিকাটাই গুরুত্বপূর্ণ। কবিতার গতি প্রকৃতি নিয়ে আলোচনা করাটা অত গুরুত্বপূর্ণ না আমি মনে করি। কী জন্যে? আমাদের বর্তমানে একটা সমস্যা আছে। বর্তমানের কবিতা বিষয়ক, সংস্কৃতি বিষয়ক একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে সাংস্কৃতিকভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ কেউ হয়তো আরও একটু এগিয়ে গিয়ে বলবেন না, দুই ভাগে না, তিন ভাগে ভাগ হয়ে গেছে। এই ঘটনা বিরাজ করছে বাংলাদেশের সাংস্কৃতিক জগতে। দুই ভাগে, মোটা দাগে দুই ভাগে ভাগ। এটা কি রকম? এটা হলো দিন আর রাতের মতো। মানে আমরা সব কিছুকে বাইনারি হিসাবে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের কবিতা, সংস্কৃতি, ধরো পহেলা বৈশাখ উদযাপন দেখলে আপনি বুঝতে পারবেন এটা নিয়ে একদল বলছে যে একেবারেই ঠিক নাই, আর এক দল বলছে যে না, এটা আমাদের ঠিক আছে, এটা ধরে রাখতে হবে, 1000 বছরের ঐতিহ্য হেন এইসব বলে। এইসব ক্যাচাল থেকে বাংলাদেশ যতদিন পর্যন্ত না মুক্ত হতে পারবে, অতীতকে দেখার ব্যাপারে এই মীমাংসাগুলো যতদিন না করতে পারবে, ততদিন আমি মনে করি বাংলাদেশে যে আমরা একটা গণতান্ত্রিক বহুত্ববাদী, এই বহুত্ববাদী শব্দটারও আমরা পচাই ফেলছি কিছুদিন ধরে, গণতান্ত্রিক বহুত্ববাদী সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা রাষ্ট্র বাংলাদেশ, এটা আমরা আসলে গঠন করতে পারবো না এইসব মীমাংসা ছাড়া। আমি চাইলেই খুব সহজেই যে কোনো একটা পক্ষ নিয়ে অতীতের কবিতা বিষয়ক আলোচনাটা করতে পারি এবং তাই এখানে হয়, কিন্তু সেটা কোনো কাজের কথা না। আমরা চাই যে বাংলাদেশে একটা গ্রে এরিয়া থাকুক, একটা পরিসর তৈরি হোক যেখানে সবাই এসে ডিসকার্সিভ মুডে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে এবং রাষ্ট্রীয়ভাবে সেই বিষয়কে ধারণ করার সক্ষমতা রাষ্ট্র অর্জন করতে পারে। আসলে আমার আলোচনার মূল ফোকাসটা এই জায়গায়, অতীতের কবিতা নিয়ে আলোচনা ফোকাস। বাংলাদেশের কবিতা যদি আমরা কথা বলতে যাই, তাহলে বাংলাদেশের কবিতার বা বাংলাদেশের সাহিত্যের ভিত্তি দশক হিসাবে বলা হয় 40-এর দশককে। তার মানে 1940 থেকে বাংলাদেশের কবিতার যাত্রা শুরু। কেউ কেউ বলে 47 থেকে, যেহেতু 47-এ দেশ ভাগ হয়ে গেছিল। এখন অনেকে বলতে পারে কেন বাংলা কবিতা তো দীর্ঘদিন ধরে চলে আসছে, তার ভেতরে আবার আপনি আলাদা করছেন কেন? বাংলাদেশের কবিতা বলে আলাদা করছেন কেন? বাংলাদেশের কবিতা এটা আলাদা একটা ব্যাপার ঘটেছে 40-এর দশকে, এই জন্যে এই আলোচনা। কি কারণে ঘটেছে? খুব সহজ হিসাবটা হচ্ছে 3বার জাতীয়তাবাদী জাগরণের ঘটনা ঘটেছে বাংলা অঞ্চলে। একবার ঘটেছে 19 সেঞ্চুরিতে, ওইটাই প্রথম জাতীয়তাবাদ বিকশিত হয়েছে লেট 19 সেঞ্চুরিতে, 19 সেঞ্চুরির 70s 80s এই সময়টাতে। কিন্তু ভেরি আনফর্চুনেট
যে ওই সময় যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে, সেই বাঙালি জাতীয়তাবাদী উন্মেষের মধ্যে একটা বড় কমিউনিটি নাই, অ্যাবসেন্ট। সেটা কারা? বাঙালি মুসলমান কমিউনিটি। এটা নিয়ে প্রচুর থিসিস আছে, যে কেউ শুনলে ধাক্কা খেতে পারেন আমার এই বক্তব্য শুনলে, বা মনে করতে পারেন এটা কি ধরনের কথা। হ্যাঁ, এটা ফ্যাক্ট। এটা নিয়ে অসংখ্য থিসিস হয়েছে, ফলে ওই সব আলোচনায় আর যেতে চাই না। আমরা মূল জায়গায় আসার জন্য একটা ভূমিকায় এই কথাটা বলে রাখলাম। শুধু বদরুদ্দিন ওমরের একটা বক্তব্য বলে রাখি। বদরুদ্দিন ওমর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটা বই লিখেছেন। সেই বইয়ে উনি ক্লেম করেছেন যে দ্বিজাতি তত্ত্বের সূচনা হয়েছে 19 সেঞ্চুরিতে, এবং উনি মূলত বঙ্কিমকে এটার জন্যে এক ধরনের বলা যায় অভিযুক্ত করা বা দায়ী করা। সেটা অভিযুক্ত না দায়ী নাকি ওইটাই একটা বাস্তবতা ছিল, সেটা ভিন্ন একটা আলোচনার বিষয়। কারণ মুসলিম কমিউনিটি আসলেই তো ওই সময় এমন অবস্থা ছিল, আমরা যখন ধরেন আমাদের আত্মীয় স্বজনের পরিচয় দিতে যাই, তখন কিন্তু গরিব আত্মীয়ের পরিচয় খুব একটা দিতে চাই না, এবং তাকে কোনো সব কাজের মধ্যে যে খুব একটা আমলে আনি বা গুরুত্ব দেই এরকম না, কিন্তু তাকে এক্সক্লুড করে ফেলি। ফলে পরিস্থিতিগত কারণেই হয়তো এই ব্যাপারটা তৈরি হয়েছিল, যেটা আপনারা খুব ভালগারলি টের পাবেন যে শরৎচন্দ্রের সেই উপন্যাসের মধ্যে। এগুলো তো উপন্যাস হলো এমন একটা জিনিস, আপনি হিস্ট্রির যে বয়ান তৈরি করা হয়, সেই বয়ানের বাইরে অনেক কিছু রয়ে যায়, মেইন স্ট্রিম হিস্ট্রির বাইরে, সেটা আপনার উপন্যাসে আকরিত হয়। কারণ ও তো মানুষের মানে যাপিত জীবনের নানা জায়গায় ঢুকে যায়, হিস্ট্রি সব জায়গায় ঢোকে না। কি বলেছেন উনি শ্রীকান্ত উপন্যাসে? গড়ের মাঠে খেলা হইতেছিল, ফুটবল খেলা হইতেছিল বাঙালি এবং মুসলমানদের মধ্যে। এই বিষয়টা কিছুদিন আগে আমি এক বাংলাদেশি আর এক ঔপন্যাসিকের মধ্যে দেখলাম, আমি যদি নাম ভুল করে না থাকি, যে আবুল ফজলের রাঙা প্রভাত বা এরকম কোনো ইয়েতে, সেখানে বলছে যে আরে তোকে তো মুসলমানের ছেলে বলে মনে হয় না, তোকে বাঙালি বলেই মনে হয়। এটা 47-এর খুব কাছাকাছি সময়ের পরিস্থিতি নিয়ে, রাইট। যা হোক, এইটা নিয়ে প্রচুর ইয়ে আছে, এটা নিয়ে আর আসলে কথা বলতে চাই না। কিন্তু ক্রমে এই যে কমিউনিটি যে ইনক্লুডেড হয় নাই বাঙালি জাতীয়তাবাদী পরিগঠনের ভেতরে, ইনক্লুডেড হয় নাই, সে তার পরিস্থিতি খারাপ থেকে ক্রমে ভালো হয়েছে। হ্যাঁ, কী জন্যে বলছে? যে পূর্ব বাংলায় বিশেষত এই লেট 19 সেঞ্চুরিতে পাটের দাম হঠাৎ করে সারা পৃথিবীতে বেড়ে যায়। পূর্ব বাংলায় প্রচুর পাট উৎপাদন হতো, সেই পাটের পাট বিক্রি করা টাকা দিয়ে এখানকার কিছু ছেলেপেলে কলকাতায় পড়াশোনা করতে গেছে এবং শিক্ষিত হয়েছে মোটামুটি। সেই জেনারেশনের উত্থানের পরে ঝামেলাটা তৈরি হয়েছে। এরা তো শিক্ষিত হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কলকাতায় হিস্সা চায়, কিন্তু হিস্সা কি দেওয়ার জন্য কেউ বসে থাকে? তারপর ব্রিটিশের নানা ধরনের কুটোচাল দুই কমিউনিটির ভেতরে, হ্যাঁ, এই কুটোচাল এবং এই যে অর্থনৈতিক হিস্সার বোঝা পড়া, এর ভেতর দিয়ে এই কমিউনিটি আসলে স্থায়ীভাবে ক্রমে দুইটা ভাগ হয়ে গেছে। অর্থাৎ আমি বললাম প্রথম যে একটা বাঙালি জাতীয়তাবাদের পরিগঠন, সেইখানকার পরিস্থিতিটা বললাম। তারপর আরেকটা জাতীয়তাবাদের উত্থান হয়েছে, সেটা হলো 40-এর দশকের একটু আগে থেকে, এবং 40-এর দশকের লাহোর প্রস্তাব শুরুর পরে এটা উত্তুঙ্গ রূপ লাভ করেছে 46-47-এ। সেটা কি জাতীয়তাবাদ? সেটার নাম দেয়া হয়েছে পাকিস্তানি জাতীয়তাবাদ। পাকিস্তানি জাতীয়তাবাদ এটা কি, এটা কেন, এটার ভিত্তিটা আমি অলরেডি শুরুতে বলে ফেলেছি। সেটা হলো যে জসিমউদ্দিনের মতো লোক বলছেন যে পাশ করলাম 7-8 বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, উনি 5th বা 6th হয়েছিলেন, হ্যাঁ, বাংলা বিভাগে। উনি বলছেন পাশ করলাম 7-8 বছর আগে, এখন পর্যন্ত একটা চাকরি পাইলাম না। এই হলো পরিস্থিতি। শেরে বাংলায় একে ফজলুল হক ওনাকে পাঠিয়েছেন একটা স্কুলে, বলছে যাও তুমি ওই স্কুলে তোমার লিখে দিচ্ছি, রেকমেন্ডেড করে দিছে যে তোমাকে ওখানে চাকরির জন্য। ওখানে আশুতোষ মুখার্জি বলেছেন না, এখানে তোমার শিক্ষক হিসেবে চাকরি হবে না, তুমি এমনি গল্পগুজব করতে পারো বাচ্চাদের সাথে, এই হিসাবে ছোট একটা চাকরি বাকরি এটা দিতে পারি, কিন্তু শিক্ষকতা হবে না। আমি বলছি এই পরিস্থিতির ভেতরে
যখন নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা চলছে, মানে পাকিস্তান রাষ্ট্র যেটাকে আমরা বললাম, এই পাকিস্তান রাষ্ট্র গঠনের যখন সম্ভাবনা তৈরি হয়েছে, তখন বাঙালি মুসলমান কমিউনিটি হুড়মুড় করে হয়েছে, তাতে সামিল হয়েছে। হ্যাঁ, এবং দেখবেন অসমাপ্ত আত্মজীবনীতে এই ধরনের কথা আছে, বলছে পাকিস্তান যদি না বানাতে পারি, কার মুখে কি শুনতেছেন শুনেন, মানে বঙ্গবন্ধুর বইয়ে বলা হচ্ছে, বলছে পাকিস্তান যদি না বানাতে পারি পড়াশোনা করে কি হবে, কোনো লাভ নাই। বলছে যে আমরা তখন খেয়ে না খেয়ে পাকিস্তান আন্দোলন করেছি, প্রত্যেকটা লোক, ইচ অ্যান্ড এভরিবডি। ফলে ওই সময় যে জাতীয়তাবাদী জাগরণ শুরু হয় 40-এর দশকে, ওই জাগরণে মূলত সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল কিন্তু পূর্ব বাংলার মানুষ, কারণ এই অঞ্চলটা সবচেয়ে বেশি অবহেলিত, বঞ্চিত। এর একটা আলাদা ক্যারেক্টারিস্টিক আছে। এ হলো বাপে তাড়ানো মায়ে খাদানো মানুষ যেমন থাকে ওই রকম, মানে পশ্চিম বাংলার মানুষরা, বাঙালি কমিউনিটি এদেরকে মনে করে এরা উনমানব। পাকিস্তানিরা মনে করত এরা হলো নিম্নভূমির নিম্ন জাতের মানুষ। এর একটা আলাদা ব্যাপার আছে। আপনি দেখবেন 60s যত কবিতা লেখা হয়েছে, সব কবিতায় এবং এমনকি উপন্যাসে সবাই ক্লেম করছে, হ্যাঁ আমি অনার্য, আমি পূর্ব বাংলার মানুষ, আমি অনার্য, আমার আর্যতার দরকার নেই। আল মাহমুদ থেকে শুরু করে সত্যেন সেন থেকে শুরু, প্রত্যেকের বয়ানের মধ্যে এই ব্যাপারটা দেখবেন। এনিওয়ে, তো সে করেছে, সে মনে করেছে তার একটা অর্থনৈতিক মুক্তি হবে, তার সুযোগ সুবিধা বাড়বে, তার একটা নিজস্ব রাষ্ট্র হবে। আগের যে রাষ্ট্র ছিল ব্রিটিশ শাসিত রাষ্ট্র, সেই রাষ্ট্রে সে নিজেকে আদার মনে করেছে আমি অপরায়ণের শিকার হয়েছি। ফলে সে কি করেছে, সে ঝুঁকে পড়েছে পাকিস্তান আন্দোলনে। এইটা আমাদের মেইন স্ট্রিম যে ইতিহাস, সেই ইতিহাসে এই বিষয়টাকে বলা হয় যে এটা ধর্মের ভিত্তিতে, ওই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এটা হয়েছে, ফলে এটা একটা খারাপ কাজ হয়েছে। জেনুইন যে কোনো টেক্সটে এই বিষয়গুলো না থাকার কোনো কারণ নাই। শুধু পাবেন না জিনিসগুলো কোথায়, এইটা যে একটা স্বাভাবিক ঘটনা ছিল, এটা বলতে গেলে এখন অনেকে মনে করে, বিশেষত কোটানকোট প্রগতিশীল এই অংশের যারা মূলত ওই যে জুন্নুর আইনের সাথে আমি বলি, প্রায় আলোচনা করি, ঠেকনা বুদ্ধিজীবী অথবা ঠেকনা লেখক, হ্যাঁ, এরা মনে করে যে এই ব্যাপারটা অস্বাভাবিক ছিল, কারণ ধর্মের ভিত্তিতে এই বিভাজনটা হয়েছে। এটা টোটালি বোগাস। ধর্ম ছিল হলো একটা অজুহাত, বেসিক ব্যাপার ছিল হলো অর্থনীতি। শেরে বাংলায় কি ফজলুল হক বিচিত্র জায়গায় বলেছেন যে পলিটিক্স অফ টু বেঙ্গল ইজ নাথিং বাট ইকোনমিক্স। ফলে আমি একটা রাষ্ট্র পাবো, আমার পরিস্থিতির একটু বদল হবে, যে কে না চায়। ফলে সেই হিসেবে চেয়েছে যে তার প্রমাণ কোথায়, এবার আমি কবিতায় আসি। চেয়েছে তার প্রমাণ হলো 40-এর দশকে যত কবিতা লেখা হয়েছে, হাজার হাজার, লক্ষ লক্ষ, এর অধিকাংশ কবিতা পাকিস্তান নিয়ে লেখা। আহমদ ছফা বলছেন, এক সুফিয়া কামাল জিন্নাকে নিয়ে যে পরিমাণ কবিতা লিখছে, সঞ্চয় তার চেয়ে বড় হবে। এটাকে আপনি ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। ব্যাপারটা যতটা না ধর্ম, তার চেয়ে বেশি কিন্তু রুটি রুজি। মানুষ অত মানে আইডিয়াল প্রাণী না, মানুষ কিন্তু বেসিক্যালি এক্সিস্টেন্সিয়ালিস্ট একটা প্রাণী। সে তার অস্তিত্ব রক্ষার জন্য যা যা করার তাই করে। আমি আমার বাসায় একবার এক কাজের মহিলা ছিল, তাকে করোনার ভেতরে আমি বললাম যে আপনি এক কাজ করেন, আমার তো নিজে যেহেতু মধ্যবিত্ত, আমি একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পছন্দ করি, আমি বিপদে ঝুঁকিতে এগুলোতে যেতে চাই না। তো আমি কি করলাম, আমি ওনাকে বললাম যে আপনি একটু বাজার নিয়ে আসেন। আমি তো বাজার করতে যাওয়া ঝুঁকির। তো উনি বললেন যে আমি বাজার আনতে পারবো না। কেন? বলছে যে আমি এই হেজাব করা ছাড়া চলাফেরা করি না, আমি চলে আসছে, আমি এগুলো মুখটুক এগুলো খুলে ফেলছি, ফলে আমি এটা আনতে পারবো না, আপনি যান বা আপনারা যান কেউ একজন। তো এমনভাবে সে কথাটা বলছে, আমি একটু ক্ষুব্ধ হয়েছি। সে তো আসছেই রাস্তা দিয়ে, আর আমি তো একটু সুবিধা চাই, যেহেতু আমি মনিব। তা আমি একটু ক্ষুব্ধ হয়ে বললাম যে ঠিক আছে, আপনি আজকে রান্না করেন, কিন্তু কালকে থেকে আপনার আর দরকার নেই। যখন এই কথাটা বলছি,
তখনই সে বলে টাকা দেন নিয়ে আসি। মানুষ হলে এই ধরনের প্রাণী, সে কিন্তু আপোষ করতেছে তার ওই যে পরিস্থিতি, ওই পরিস্থিতির সঙ্গে সে আপোষ করতে, কারণ তার এক্সিস্টেন্স রক্ষা হবে না। এনিওয়ে, আমি বলছি 40-এর দশকে যত পাকিস্তানবাদী কবিতা লেখা হয়েছে, হুমায়ুন আজাদ যাদেরকে আসামি করেছেন তার বিচিত্র ধরনের লেখালেখির ভেতরে, আমি বলছি তারা আসামি নন। এলো আমার সহজ সরল বক্তব্য। তারা কি? তারা হলো ওই কমিউনিটির যে জন আকাঙ্ক্ষা ছিল, সেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে তাদের কবিতার মধ্যে। এবং আমি মনে করি তারা কবিতায় ওই যে একজন কবির বড় যে কাজ, আরও অন্যান্য কাজ আছে, কিন্তু বড় কবির বড় কাজ হলো তার কমিউনিটির কণ্ঠস্বরকে অনুবাদ করা। তারা সেটা করেছেন এবং যথোপযুক্ত কাজই করেছেন। কিন্তু এই কবিদেরকে আমরা মনে করি 40-এর দশকের ওই কবিদের, ইনক্লুডিং সৈয়দ আলিয়া হোসেন, ফররুক আহমদ, এই প্রত্যেক কবিকে আমরা মনে করি যে এরা কাজটা ঠিক করে নাই, কারণ ধর্মীয় উন্মাদনায় সাড়া দিয়েছেন তারা। 40-এর দশকের কবিতা নিয়ে হুমায়ুন আজাদ বারবার বলেছেন, তখন এই পর্বে 40-এর দশকে কোনো উৎকৃষ্ট কবিতা নাই। যারা কোট আনকোট সেকুলার, পূর্বতন ধারার অনুসারী, অর্থাৎ 30-এর দশকের 20-এর দশকের কলকাতার কবিতায় অনুসরণ করে ওই ধারায় যারা লিখেছেন সেকুলার ভাষায়, আরবি ফার্সি শব্দ ছাড়া, উনি বলেছেন তারা হচ্ছে জেনুইন কবি, আর কেউ কবি নন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনারাও কবি, আমার কমিউনিটির কবি, যার কলমে, যার মস্তিষ্কে, মনে যেভাবে তার স্বদেশ এবং বাস্তবতা ধরা পড়েছে সেইভাবে কবিতা লিখেছেন। আমি বাইনারি করার পক্ষপাতী না ব্যক্তিগতভাবে। এই জন্যে আমি শুরুতে আপনাদের বলেছিলাম যে আমাদের এখানে পুরনো কবিতা নিয়ে আলোচনা করতে গেলে আসলে বর্তমান ময়তা দিয়েই আলোচনা করতে হবে। সেটা কি? বাইনারিনেসের স্বীকার করা, এটা ইয়ে না। হাসান হাফিজুর রহমান তার থিসিসে বলেছেন যে আমাদের ওই অভিজ্ঞতা পরবর্তী বাংলাদেশের কবিতার গতি প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ওটা আমাদের ভিত্তি ছিল। এই হলো আমার বক্তব্য 40-এর দশকের কবিতা নিয়ে। এরপর 40-এর দশকের পরে 47 সালে দেশ ভাগ হয়ে যাওয়ার পরে আমরা বড় একটা ঘটনা ঘটে, এর ভেতরে টুকরা টাকরা ছোট ছোট নানা রাজনৈতিক ক্যাসাল আছে। মুসলিম লীগের সঙ্গে নানা ধরনের আছে, ঝামেলা আছে। মুসলিম লীগ যে সামন্তবাদ প্রতিষ্ঠা করেছিল সেটা অনেকে গ্রহণ করতে পারে নাই। ফলে সঙ্গত কারণেই 52 সালে আর একটা নতুন ঘটনা ঘটেছে। এটা নতুন একটা জাতীয়তাবাদের উন্মেষ সম্ভব হয়ে উঠেছে, সেটা আমরা বলি বাঙালি জাতীয়তাবাদ। 52 সালে আমি মনে করি 52 সালের যে ভাষা আন্দোলন, সেটাও আসলে ওই রুটি-রুজি, ওই অস্তিত্ব রক্ষা, সেই আগেরটার মতোই ওরকম একটা ব্যাপার ছিল। ফলে এই কমিউনিটি, এই যে আমি বললাম যে সবাই মনে করে একটা উনো কমিউনিটি, জল জঙ্গলে ভরা। আপনি দেখবেন 19 সেঞ্চুরিতে যত নাটক টাটক লেখা, যত সাহিত্যকর্ম লেখা হয়েছে, এখানকার মানুষকে কলকাতায় যত সাহিত্য আছে সব ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এর কবিতার মধ্যে আছে, এই নাটকের মধ্যে সধবার একাদশী দীনবন্ধু মিত্রের সেই নাটকের মধ্যে দেখাচ্ছে যে পূর্ব বাংলা থেকে মানুষ গেছে ওপাশে, গেলে তারা খেপায়, পা ফাঁকা করে হাঁটে আর বলে যে বাঙ্গাল ড্যাঙ্গা পথের কাঙ্গাল। আপনি যত থিসিস দেখবেন সব থিসিসে, এবং যাদেরকে আপনি পাকিস্তান জাতীয়তাবাদী বলে সাব্যস্ত করে সিল দিয়ে সাইড করে রেখেছেন, বিশেষত ফররুক আহমদ, তারপর সৈয়দ আলিয়া হোসেন। আমার কথা শুনে এটা মনে করার কোনো কারণ নাই যে তাদের প্রতি আমার বিশেষ কোনো পীড়িত আছে, এটা পীড়িতের বিষয় না। আমি বলছি যে এটা আদারিং যে করা হয়েছে এইটা যে ঠিক না, এই মানদণ্ডের এইটা ক্ষেত্রে আমার বলে এক্স্যাক্টলি। তো বলে তাদেরকে কি বলা হচ্ছে, তাদের কবিতা পড়লে আপনি টের পাবেন, তাদের যে কোনো লেখা পড়লে টের পাবেন যে পূর্ব বাংলা বলে একটা আলাদা বিষয় আছে। সৈয়দ আলিয়া হোসেনের একটা কবিতার নামই আছে, 3টা কবিতা লিখছে টানা, আমার পূর্ব বাংলা। ব্যাপারটা থিংস আর নট, আপনি ব্যাখ্যা করতে পারবেন না, এত সোজা না। কারণ এইখানকার জল হাওয়ায় বড় হওয়া একজন মানুষ, সে কিভাবে পাকিস্তানকে এখানে প্রতিস্থাপন করবে? ফলে আমি বলছি পূর্ব বাংলা সবসময়
কবিদের কাছে একটা ভিন্ন মর্যাদায় দেখা দিয়েছে। ফলে এ যখন আবার সংকটে পড়েছে 47-এর পরে, 52-এ এসে সে ওই ভাষা আন্দোলন তার অস্তিত্ব রক্ষার সঙ্গে যুক্ত ছিল, ভাষাটা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে চায় না। তারপর মর্যাদার ব্যাপার তো আছেই, মানে টাকা কড়ির ব্যাপারে এইসব তো আছেই, চাকরি বাকরি এগুলো আছে, উর্দু হলে এগুলো তো সমস্যা। তারপর মর্যাদারও ব্যাপার আছে, হ্যাঁ। সেই মর্যাদার প্রশ্নে এরা আবার নতুনভাবে নতুন একটা জাতীয়তাবাদে আত্মস্থ হয়েছে এবং বাংলা কবিতা আবার ওই দিক থেকে আবার টার্ন করেছে। এর ভাষা থেকে শুরু করে যাবতীয় সব কিছু ক্রমে পরিবর্তনের দিকে গেছে। এটা হলো আমার বক্তব্য। কিন্তু সেই পরিবর্তন আমাদের মেইন স্ট্রিম ইতিহাস যেভাবে বলে ওভাবে পরিবর্তন হয় নাই। কিরকম সেটা? সঞ্জিদা খাতুন এর চেয়ে তো আর বড় বাঙালি হন নাই আপনি আমি, তার তো দোষই বাঙালিপনা। মানে যদি আমাদের রাইটিস্ট ব্লকের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, যেটা ভাঙা হলো তার ছায়ানট, যে কারণে, যে অপরাধে, প্রধান অপরাধী তো আসলে বাঙালিয়ানা, অতিরিক্ত বাঙালিয়ানা। তো সঞ্জিদা খাতুন বলছে যে তার আত্মজীবনীতে 58-59 পর্যন্ত পাকিস্তানের মোহ আমাদের কাটে নাই। দিস ইজ সঞ্জিদা খাতুন। ফলে আপনি যে মনে করেন যে 52 সালে ভাষা আন্দোলনের সাথে সাথে ঘটনাটা ঘটে গেছে, তা না। কিন্তু ক্রমে এই জাতীয়তাবাদ ক্রমে বিকশিত হয়েছে। 54-তে একটা বড় রূপ নিয়েছিল, কারণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ব্যাপারটা একদম জাতীয়তাবাদী প্রজেক্ট ছিল, হ্যাঁ। তো যা হোক, আমি কাজ করেছি, কাজ করতে গিয়ে দেখেছি যে বাংলাদেশের কবিতা 52-এর পরে যে নতুন দিকে টার্ন নিয়েছে, আমরা যেটাকে বলি বাঙালি জাতীয়তাবাদের দিকে টার্ন নিয়েছে, সেটা ধীরে, আমরা যত দ্রুত বলি অত দ্রুত হয় নাই। আপনারা শুনলে একটু অবাক হবেন যে 1954 সালে মাহফুজুল্লাহ আর আবু হেনা মোস্তফা কামাল এদের সম্পাদিত একটা বই বেরিয়েছিল, পূর্ব বাংলার কবিতা, হ্যাঁ। সেই কবিতার বইটা বেরিয়েছে 1954 সালের 14ই আগস্ট। আপনি কি বোঝেন এটা দিয়ে? ওই দিনে এটা হয়েছে। এবং ওইখানে হাসান হাফিজুর রহমানের একটা কবি, এই হাসান হাফিজুর রহমান না, ওইখানে কি সিকান্দার আবু জাফরের একটা কবিতা আছে। সেই কবিতা কি? সেই কবিতা হলো, বলছে যে আমরা পাকিস্তান এনেছি, এটা সমুন্নত রাখবো। এটা বললে কেউ বিশ্বাস করে না, বলে যে সিকান্দার আবু জাফর এই কবিতা লিখছে। তো লিখবেই, সে তো একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে আছে। কিন্তু সাথে সাথে নতুন করে আর একটা চেতনা বিকশিত হচ্ছে। সেই চেতনার বিকাশটা স্পষ্টভাবে টের পাওয়া যায় আসলে 65-66 পর থেকে, অর্থাৎ লেট 60s-এ। ওই সময়ের কবিতা আর আগের কবিতা পড়বেন, দেখবেন আগের কবিতা বেশি মুখ চোরা, কি যেন লুকাতে চায়, হ্যাঁ, যেন আড়াল আবডাল করতে চায়। আর ওই সময় কিভাবে বুঝি যে কবিতার গতি ফের হয়েছে? এক হলো ভাষায় একটা বদল হয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে ও গ্রামকে আবিষ্কার করতে চায়। এটা জাতীয়তাবাদী একটা চরিত্র, যে সে গ্রামের মানুষকে ইনক্লুড করতে চায়, শহরের মানুষ ইনক্লুড করতে চায়। এইসব নানা ধরনের লক্ষণ ওই সময়ের কবিতার মধ্যে ছিল। আর ওই যে 40-এর দশকে যে কবিতা, যেটাকে আমরা নাম দিয়েছি কোট আনকোট পাকিস্তানবাদী কবিতা, ওই কবিতার ধারাটা ক্রমে শুকিয়ে যায়। এই ধারার উত্থান হয়, ওই ধারাটা ক্রমে শুকিয়ে যায়। কেন শুকালো এই নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। কেউ কেউ বলেন যে পাকিস্তান হাসিল করতে চাইছিল, জাতীয়তাবাদী উত্তেজনা বেশিক্ষণ থাকে না। বলে কেউ কেউ বলছে যে পাকিস্তান হাসিল করতে চাইছিল, পাকিস্তান হাসিল হয়েছে, এখন এরা সন্তুষ্ট, পরিতৃপ্ত, ফলে এদের আর ওই বিষয়ে আগের মতো সেই উৎসাহ উদ্দীপনা নাই। এটা কিছুদিন ধরে রাখার চেষ্টা করেছিলেন গোলাম মোস্তফা, তার মৃত্যুর আগ পর্যন্ত, 64-65 বা এই সময়ে ওনার মৃত্যু, এই পর্যন্ত উনি ধরে রাখার চেষ্টা করেছিলেন কোনো মতে। এরপর আর এটা পাওয়া যায় না। এটা কিছুটা এর রেশ ওই ধারার কবিতার, মানে পাকিস্তানবাদী জাতীয়তাবাদী ধারার কবিতার কিছুটা রেশ রয়ে গেছিল গ্রামে। তার মানে শিক্ষিত মধ্যবিত্তের জায়গাটা ছেড়ে দিয়ে সে গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিল। গ্রামে ওই সময় দেখবেন 60s-এ, লেট 60s, 71-এর আগে পর্যন্ত দেখবেন প্রচুর কবিতা লেখা হয়েছে জিন্নাকে নিয়ে, পাকিস্তানকে নিয়ে, হেন তেন। কিন্তু শহরে পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে এবং বাংলা কবিতাও চেঞ্জ হয়ে গেছে। 69-এর পর থেকে বিশেষত
বাংলাদেশের যে কবিতা, এই কবিতা সম্পূর্ণ ভিন্ন মেজাজের কবিতা। এই সময় এই বাঙালিত্বের বোধ এবং পাকিস্তানকে ডিফেন্ড করা, এটা আপনি দেখবেন এমনকি বইয়ের মধ্যেও আছে, আমার দেখা নয়া চীনের মধ্যে আছে, ওখানে খুঁচা আছে প্রচুর। আমাদের এখানকার প্রকৃতি নিয়ে এই অংশকে আলাদা করার ব্যাকুলতা নিয়ে প্রচুর কবিতা লেখা হয়েছে, এটা ভিন্ন ধরনের কবিতা। ওই আমার দেখা নয়া চীনের মধ্যে একটা খোঁচা আছে, বলছে যে পাকিস্তানের ভাইরা, বঙ্গবন্ধু বলছেন যে পাকিস্তানের ভাইরা নদীর কিনারে যেয়ে দাঁড়ায় আছে। আমি ভাবলাম এই ফাঁকে আমি একটা হাসপাতাল নাকি স্কুল কয় এটা একটু দেখে আসি। তা বলছে যে কেন ওরা ওখানে কেন? ওরা তো পানি দেখে না, মরুভূমির লোক, খোঁচা মারতেছে। হ্যাঁ, পানি দেখে নাই, মরুভূমির লোক, এই বলে আদারিং করতেছে। তো এই আদারিংয়ের আপনি দেখবেন এই 69 সালের পরের যে কবিতা, বাংলাদেশের কবিতা, সেই কবিতা ক্রমান্বয়ে সশস্ত্র, অ্যাটাকিং এবং এটা স্লোগান মুখর, এবং এর মধ্যে ম্যাডনেস ঢুকতেছে প্রচুর। এবং এই ধারার ভালো প্রকাশ হচ্ছে নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণকে আমি বলি এ হলো 69-এর গর্ভ থেকে জন্ম নেওয়া কবি, ফলে তার ম্যাডনেসের সাথে অন্য কারো ম্যাডনেস মিলবে না। হ্যাঁ, সে বলছে যে কি যেন একটা কবিতার নাম আমার মনে নাই, বলছে যে আজকে উপস্থিত, আজকে এই অনুষ্ঠানের সভাপতি, পরের বাক্যে বলতেছে কে সভাপতি? সভাপতি মানি না, আমিই সভাপতি। এই যে নৈরাজ্য, এই নৈরাজ্যের সাথে কিন্তু দেশকালের রাজনৈতিক পরিস্থিতি এবং ওই যে জাতীয়তাবাদী চিন্তা, এইসবের পরিস্থিতি, এগুলোর একটা চেঞ্জ আছে। আপনি এই সময়ের আল মাহমুদের কবিতা পড়তে যাবেন, ভয়াবহ অ্যাটাকিং। আল মাহমুদের আগের কবিতার সাথে মেলে না এই কবিতা। এমনকি সবচেয়ে মেনিমুখ কবি যে বলেছে যে বিনয় হলো আমার একটা রোগ, আমি উচ্চকণ্ঠ হইতে পারি না, দৈনিক বাংলায় চাকরি করতেন কে? জন্নু ভাই, আহসান হাবিব। আহসান হাবিব, হ্যাঁ, মাথা নত হয়ে সব সময় কবিতা দেখতেন। সৈয়দ আলী আহসান তার এক লেখার মধ্যে বলেছেন যে আসলেই বিনয় ওনার রোগ। তার কবিতা পর্যন্ত লেট 60s এসে চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে এটা বাংলা কবিতার আরেকটা গতিফের। এবং 71 যত কাছে এসেছে, কবিদের মেজাজ, কবিতার ভাষা, ভেতরের শব্দ চয়ন, উপমা, উৎপ্রেক্ষা, এগুলো তত সশস্ত্র, দাহ্য, আণবিক হয়ে উঠেছে। এবং বাংলা কবিতা, আমি বলবো বাংলাদেশের কবিতা, এটা এসে একটা বলা যায় যে একটা তার নিজের মতো করে একটা পরিণতির দিকে 71 পর্যন্ত গিয়েছে। তারপরের যে কবিতা, আমরা সেটা আজকে আমাদের আলোচনার বিষয় না। তারপরে নানা ঘটনায় বাংলাদেশের কবিতা আরও নানা ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে গেছে। আমার আলোচনার বিষয় ছিল এই 71 পর্যন্ত, মানে স্বাধীনতা পূর্ববর্তী বাংলাদেশের কবিতার গতি প্রকৃতি। আশা করছি আমি মোটামুটি, মানে আমি যে লেন্স থেকে দেখেছি সেই লেন্স সাপেক্ষে আমি মোটামুটি একটা পরিচয়, বাংলাদেশের কবিতার পরিচয় বা গতি প্রকৃতি তুলে ধরতে পেরেছি। এখন আপনি বলতে পারেন যে এই আলোচনা তো একটা পলিটিক্যাল আলোচনা হয়ে গেল। হ্যাঁ, বাংলাদেশের কবিতা যত জায়গায় মূল্যায়ন করা হয়েছে, আপনি দেখবেন আগে পলিটিক্যাল ফ্রেমটা তৈরি করা হয়েছে, রাজনৈতিক ফ্রেম, রাষ্ট্রনৈতিক ফ্রেমটা তৈরি করা হয়েছে, তার মধ্যে বিভিন্ন সময় কবিতা ঢুকায় ওই ন্যারেশনটা তৈরি করা হয়েছে। ওটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি আমার বক্তব্যের মধ্যে ওটা থেকে বের হওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনারা কেউ এটা অন্তত মনে করবেন না যে আমি বোধহয় কাকে সুবিধা দিতে চাই বা কাকে মনে হয় অসুবিধার মধ্যে ফেলতে চাই। আমার ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো মনোভঙ্গি নিয়ে চলাফেরা করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে একটা গণতান্ত্রিক, হ্যাঁ, একটা পরিসর, একটা রাষ্ট্র ব্যবস্থা, এটা কায়েম হওয়া দরকার। এটা যতদিন পর্যন্ত না আমরা পারবো ততদিন পর্যন্ত এই নাগরিক সুযোগ সুবিধার মধ্যে আমরা যেতে পারবো না। আর গরিব মানুষ, অধিকাংশ মানুষ যারা, তারা তাদের অধিকার পাবে না। আমার এই বক্তব্যের সার হলো ওইখানে যে এই বাইনারিনেস থেকে বের হয়ে আসেন হিস্ট্রিকে দেখার, এবং সাধারণ মানুষকে, সাধারণ মানুষের রাষ্ট্র, দয়া করে
গরিব মানুষকে একটু বিবেচনায় নিয়ে একটা রাষ্ট্র গঠন করা। ধন্যবাদ সবাইকে। এটার আগে উত্তর দিয়ে নেই, এটা পরে মনে থাকবে না। আপনি খুব ভালো একটা প্রসঙ্গ তুলেছেন যে দুই বাংলা এক রেখে, আসলে এই দুই বাংলা যে ভাগ হয়ে যাচ্ছে এটা কারো ধারণার মধ্যে ছিল না, এটা ধারণার মধ্যে ছিল না, মনে করছে যে একসাথেই থাকবে। হ্যাঁ, কিন্তু সেই ঘটনা ঘটে নাই। সেই ঘটনা যে ঘটবে না তার ক্ষেত্র কিন্তু আগেই তৈরি হয়েছিল। আর এই যে আপনি সব বলছেন যে এইটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, শরৎচন্দ্র এরা চেষ্টা করেছিলেন যে যেহেতু পাকিস্তান হয়ে যাচ্ছে, ভারত হয়ে যাচ্ছে, তা আমরা কি চেষ্টা করতে পারি না যে আলাদা, আমরা বাংলা আলাদা, পরে আমরা সিদ্ধান্ত নেব যে ওদের সাথে যাব কিনা, কারোর সাথে যাব কিনা, এটা পরে সিদ্ধান্তটা দেবে। এইটা টোটালি মাঠে মারা গেছে। প্রধানত আপনি শুনলে আবার মনে করেন না যে আমি বায়াসড হিস্ট্রি বলতেছি, আমি অমলেন্দু দের হিস্ট্রি থেকে বলতেছি। অমলেন্দু দেকে তো বিশ্বাস করেন। অমলেন্দু দে বলছেন যে এটা প্রধানত মার খেয়েছে হিন্দু মহাসভা এবং কলকাতার শিক্ষিত মিডল ক্লাস, তারা কিছুতেই চায় নাই। এমনকি গান্ধীর কাছে যখন গিয়েছেন ইয়েরা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীরা, তখন গান্ধী 100টা শর্ত দিয়েছে যে শর্ত মেনে হয় না, রাষ্ট্র গঠন করা যায় না। তো ফলে এইটার কোনো সম্ভাবনা ছিল না। এখানকার মানুষও চায় নাই, খালি যে ওখানকার মানুষ চায় নাই তা না, আমি আলাদা একটা রাষ্ট্র পাবো, আমি কিছু সুযোগ সুবিধা পাবো, আমি মন্ত্রী হবো, মিনিস্টার হবো, আমি কি কারণে চাইবো। আর একটা হলো সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা তৈরি হয়েছিল যে 1872 সালে যে সেন্সাস হলো, সেই সেন্সাসে দেখা গেল চিরকাল মনে করতো যে বাংলা অঞ্চলে হিন্দু বেশি, মুসলমান কম, কিন্তু 1872 সালের সেন্সাসে দেখা গেল হিন্দু মুসলমান প্রায় সমান সমান। 1920-এর দশকে গিয়ে মুসলমান অনেক আগায় গেছে, সংখ্যা অনেক আগায় গেছে। তখন কিন্তু পশ্চিম বাংলার হিন্দু কমিউনিটি, বিশেষত ওই যে হিন্দু মহাসভা এবং শিক্ষিত মিডল ক্লাস, এরা মনে করছে যে তাহলে এখানে যখনই নির্বাচন হবে তখনই এই নির্বাচনে তো জয়লাভ করবে মুসলমানরা, ফলে এদের কাছে থাকাটা একেবারেই নিরাপদ না। এটা মনে করে তারা আসলে ভারত ইউনিয়নের সাথে যুক্ত হয়েছে।